আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আবহাওয়া ও জলবায়ুর গতি প্রকৃতি জানাতে এবার যাচ্ছি আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আজ থেকে আবহাওয়া কেমন যাবে এবং ঝড় বৃষ্টির কি পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা? আবহাওয়া অফিস বলছে দেশের বিভিন্ন জায়গায় আজকেও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের 8টি অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঝড় প্রবাহিত হতে পারে এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর বিপদ সংকেত এবং সমুদ্র বন্দরগুলোকে এখন পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার সহ সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। শুধু উপকূলীয় বা নদীবন্দর এলাকায় নয়, দেশের অন্যান্য এলাকাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে ঢাকাতেও দিনে শুরুতে উষ্ণ আর্দ্র আবহাওয়া দিয়ে শুরু হয়েছে। রাতের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে ঢাকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এখন পর্যন্ত আবহাওয়াবিদরা যেমনটি বলছেন যে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ঢাকাতে। এখনও কিছুটা রোদ রয়েছে এবং এখন পর্যন্ত নদীগুলোকে 1 নম্বর বিপদ সংকেত, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানছিলাম আবহাওয়ার খবর। বন্যার বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু তাহের মোহাম্মদ। তাহের, কৃষি, মৎস্য সহ বিভিন্ন খাতে ক্ষতির কি পরিসংখ্যান পেয়েছেন এবং ত্রাণ তৎপরতার সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? আদিবা, আপনি যেমনটা বলছিলেন, বন্যায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র কিন্তু পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন স্থানে ফুটে উঠছে। এখন লোকজন বাড়িঘর ফিরে তারা নতুন করে তাদের জীবন সংগ্রাম শুরু করার চেষ্টা করছেন। মূলত পানির যে একটা উৎকট গন্ধ, তাদের জীবন ধারণটা কঠিন হয়ে গেছে। প্রশাসন কিন্তু এই বন্যা যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন। গতকাল খাগড়াছড়ির সার্কিট হাউসে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে আমাদেরকে যেটা জানিয়েছিলেন সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী, বলছেন আমরা যেভাবে বন্যা দুর্গতদেরকে আশ্রয় দিয়েছি, ত্রাণ দিয়ে সহায়তা করেছি, তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখবো। এবারের বন্যায় সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত দিঘিনালা, সেখানকার শুধু সে দিঘিনালা উপজেলায় 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর পুরো জেলার যদি বন্যার কৃষির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির কথা বলি তাহলে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। এই কৃষকদেরকে স্থায়ীভাবে তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে তালিকা করা হচ্ছে এবং তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা পরিষদের কাছে পাঠানো হয়েছে। তাদেরকে বীজ, সার সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসিত করা হবে। আর একটা বিষয়, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, প্রত্যেক পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে। আতিকা, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে জানছিলাম বন্যার ক্ষতির সম্পর্কে। সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সরকারি হিসেবে এবার বন্যা কবলিত 11 জেলার মধ্যে শুধুমাত্র চট্টগ্রামেই সাপে কেটেছে শতাধিক মানুষকে। কোথাও দেখা গেছে অজগর সাপ। গবেষণায় দেখা গেছে দেশে প্রতি বছর প্রায় 4 লাখ লোক সাপের কামড়ের শিকার হয়। তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা 7,000-এর বেশি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানি নেমে যাওয়ার সাথে সাথে এখন নতুন আতঙ্ক সাপ। প্রতিনিয়ত বিষধর সাপের কামড়ের খবর আসছে
মৃত্যু হচ্ছে সাপের কামড়ে। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 4 লাখ লোক সাপের কামড়ের শিকার হন। মৃত্যুর সংখ্যা 7,000-এর কাছাকাছি। ভেনম রিসার্চ সেন্টারের এই গবেষক জানান, বাংলাদেশে প্রায় 110 প্রজাতির সাপ আছে। এদের মধ্যে মাত্র 21 প্রজাতির সাপ বিষধর। বিশেষ করে বন্যা কবলিত সময় সাপের উপদ্রব বেড়ে যায়। সারা বাংলাদেশে আমরা 2022-23 সালে যে জরিপ করেছি নেশন ওয়াইড যে সার্ভে, সেই সার্ভে অনুযায়ী আমাদের দেশে কিন্তু প্রতি বছর প্রায় 4 লক্ষ লোক সাপের কামড়ে আক্রান্ত হয় এবং মৃত্যু প্রায় প্রতি বছর 7,500 মানুষ সাপের কামড়ে মারা যায়, যে সংখ্যা অনেক প্রাণঘাতী রোগের চেয়েও অনেক সংখ্যায় বেশি। অন্যান্য এলাকার চেয়ে চট্টগ্রামে সাপের কামড়ের শিকার হয়েছেন শতাধিক মানুষ। ফলে প্রকৃতি বেষ্টিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাপের বিচরণ বেড়ে যাওয়ায় ভীতিকর পরিস্থিতিতে পড়েছেন এখানকার শিক্ষার্থীরা। আমাদের হলের সামনে বিভিন্ন আনাচে কানাচে এমনকি পরিষ্কার একটি রাস্তার উপরেও সাপ দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলটা আছে, সাপের প্রতিষেধক আছে কিনা, অ্যান্টিভেনম আছে কিনা এটা আমি জানি না, তবে এখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সামগ্রী রাখা উচিত। সাপে কাটা রোগীদের জন্য দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সহ প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। এক্ষেত্রে আক্রান্ত রোগীকে অপচিকিৎসা না করে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যাবার পরামর্শ এই গবেষকের। গ্রামের লোকেরা এখনো ওঝার কাছে যায়, বৈদ্যের কাছে যায়, বিভিন্নভাবে সময় বা কাল ক্ষেপণ করে। এই পরিস্থিতিতে যখন রোগীগুলা সময় নষ্ট করার পরে হাসপাতালে আছে, অনেক ক্ষেত্রেই বেশি দেরি করে আসলে নিউরোটক্সিক স্নেক বাইট কিংবা যে বিষধর সাপে আক্রান্ত রোগীগুলা তখন শত চিকিৎসার পরও কিন্তু অনেক সময় আমরা বাঁচাতে পারি না। প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ থাকা জরুরি উল্লেখ করে গবেষকরা বলছেন, আত্মরক্ষা ছাড়া সাপ কখনো মানুষকে কামড় দেয় না। তাই সচেতনতা আর অপচিকিৎসা না নিয়ে সঠিক সময়ে অ্যান্টিভেনম নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এনটিভি নিউজ ডেস্ক। বুলাওয়েতে দ্বিতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল 4:30টায়। প্রথম টি-20তে 32 রানে হেরে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে নাহিদ রানা 4 উইকেট নিলেও 170 রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বুলাওয়ের ব্যাটিং বান্ধব উইকেটে ইয়াসির আলী ছাড়া কেউই পাননি রানের দেখা। ফলে হৃদয়ের চোখ রাগাচ্ছে আরও একটি সিরিজ হার। চলতি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে 2 ফরম্যাটেই হেরেছে বাংলাদেশ। টি-20 ফরম্যাটেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্সটাও হতাশার। নিজেদের খেলা শেষ 5 টি-20তেই হেরেছে লাল সবুজরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।